তো যারা মাসুদ কামাল আবারও একটু ব্রাহ্মণ পীরের প্রসঙ্গে আসতে চাই যে এই পীর এবং তার মুরিদরা সাম্প্রতিক সময়ে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে দৃষ্টি কেড়েছে যে কাজটি তারা করেছে বা বিতর্কটি বাজারে ছেড়েছে সেটা হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি রয়ের এজেন্ট। উনি নাকি রয়ের দ্বারা ভারতের শিলংয়ে আরাম আয়েশে ছিলেন এবং এই যে পীর এবং পীরের মুরিদরা তারা যে হঠাৎ করে এই বিএনপি কে বা তাদের মতের বাইরে যারাই রয়েছে তাদেরকে ঢালাওভাবে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে, আপনাকে বানিয়ে দিচ্ছে, আমাকে বানিয়ে দিচ্ছে, এই র ট্যাগ মারাটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শুনেন, যখন যুক্তি না থাকে তখন এগুলি বলে। দেখেন, আমি ওনার সম্পর্কে বলতে চাই না, আমার আসলে রুচিতে বাধে। কারণ ওনার সম্পর্কে আমি কি বলবো বলেন? ওনার তো কথা আসলে কোনো ভদ্রলোক তো ওনার কথা শুনতে পায় না। ওনার যে সমস্ত কথাবার্তা বলেন শুনলে পরে মুসলমানের ওজন নষ্ট হয়ে যাবে। ওনার এমন অশ্লীল কথাবার্তা উনি বলেন। তো ওনার সম্বন্ধে বলাটা আমার আসলে আমার আসলে রুচিতে বাধে। আমি কিন্তু একটা কথা বলি, সিম্পল একটা কথা বলি, বোঝার চেষ্টা করেন। সেই জিনিসটা হলো কি, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে 2018 সালের দিকে উনি এই দেশ ছেড়ে চলে গেছিলেন এবং ওইটার ভিডিও দেখেছি। নুরুল ইসলাম ছোটন এবং মুজিবুর রহমান মঞ্জু ওনাকে সীমান্ত পথে এগিয়ে দিলেন, উনি ইন্ডিয়া চলে গেলেন। ইন্ডিয়ায় কি উনি বৈধভাবে গিয়েছেন? যা দেখলাম বৈধভাবে যান নাই, উনি তো সীমান্ততে ঢুকে গেলেন, ঠিক কিনা? বললো যে রাস্তা খালি, চলে যান, আপনি চলে গেলেন। ওইখান থেকে উনি কোথায় গেলেন? ব্যাংকক গেলেন। ব্যাংকক থেকে কোথায় গেলেন? ফ্রান্সে গেলেন। ঠিক তো, এখন ইন্ডিয়া থেকে ব্যাংকক গেলেন কিভাবে? ওনার পাসপোর্টে অ্যারাইভাল সিলটা কে মানলো? ইন্ডিয়ান গভর্নমেন্টের কে মানলো বলেন? অ্যারাইভাল সিলটা তো মারতে হবে, সিলটা কে মানলো? তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ না কেউ মারছে, এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একদম হাই অফিসিয়াল যদি আপনার হাতে না থাকে তাহলে কি মারা সম্ভব হবে? হবে না, কারণ ওটা তো বেআইনি কাজ করতেছেন উনি। তো সেই সিলটা মানলো, তাহলে ইন্ডিয়ান হাই অফিসিয়াল সঙ্গে ওনার সম্পর্ক আছে, এবং সেই সব এইগুলি প্রমাণ করে আসলে উনি হচ্ছেন রয়্যাল এজেন্ট। উনি, আমি এটা আগেও বলেছি, আগেও বহুবার বলেছি যে উনি যখন 32 নম্বর ভাঙার কাজটা করলেন তখন আমি বলেছি যে এটা করার মাধ্যমে উনি আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে, ফেরত দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার হাতে একটা যুক্তি তুলে দিলেন। ইন্ডিয়া তাকে আর ফেরত দিবে না এই কারণ থেকে। এই হলো মূল কারণটা। এবং উনি যা যা করেন এই সবই আসলে রয়ের পক্ষ হয়ে করেন আমার ধারণা। আমি উদাহরণ দিয়ে বলি, ওনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য। উনি সব সময় দেশের মানুষকে খেপিয়ে দিতে চান। উনি কিন্তু মেধাবী লোক, আমি ওনার মেধার খুব প্রশংসা করি, ওনার পড়াশোনা অনেক, আমার তাও কোনো সন্দেহ নাই। উনি কথা পিছিয়ে কথা যুক্তি দিয়ে দিয়ে কথা বলেন, ভালো, কিন্তু অনেকগুলি যুক্তির মধ্যে দিয়ে একটা মিস ইনফরমেশন ঢুকাই দেন এবং ওটাকে এমন ভাবে টুইস্ট করেন যে টুইস্ট করার কারণে মানুষ অনেক সময় একটা তথ্য দিলে আপনি তো সঙ্গে সঙ্গে প্রমাণ করতে পারবেন না, চেক করতে পারবেন না। উনি কিন্তু এভাবে মানুষকে একটা দিকে ধাবিত করান এবং প্রত্যেকটা কাজে ওনার লক্ষ্য হলো বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা। বাংলাদেশ অস্থির হয়ে গেলে, বাংলাদেশে অস্থিরতা থাকলে লাভ কার বলেন? লাভ ইন্ডিয়া। এই যে তার যে এন্টি ইন্ডিয়ান যে কথাগুলি বলতেছেন উনি এখন নানা রকম, মাঝখানে বলেন কি ইন্ডিয়ান চিপস কিনা যাবে না, টুথপেস্ট কিনা যাবে না, অমুক কিনা যাবে না, তমুক কিনা যাবে না, এ বলছে উনি কিন্তু অনেক। ইন্ডিয়া থেকে আমরা যা ইম্পোর্ট করি সেই ইম্পোর্টে যদি আপনি হিসাব নেন, আপনি দেখবেন মানে 2%-এরও কম আমরা এইগুলি আনি। সবচেয়ে বেশি ইম্পোর্ট করে কি কমোডিটি না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্ট করে বিভিন্ন মেশিনারি, গার্মেন্টের গার্মেন্টস ফ্যাক্টরির তুলা, সুতা, রং, এগুলি ইম্পোর্ট করি। ওগুলি নিয়ে কিন্তু ওনার কোনো আপত্তি নাই। ওনার আপত্তি হলো টুথপেস্ট নেওয়া, ওনার আপত্তি হলো পেঁয়াজ নেওয়া। কেন? এগুলি আওয়াজ বেশি হয়। কাজেই উনার কাজের কারণে, কিন্তু উনার বক্তব্যের কারণে, উনার কর্মকাণ্ডের কারণে ভারতের অর্থনৈতিকভাবে কোনো ক্ষতি হয় না। বাংলাদেশের মানুষকে উনি সবসময় উত্তেজিত করে রাখেন যেন তারা নাকি সবসময় এন্টি ভারত, এন্টি ইন্ডিয়ান কথাবার্তা বলে। এটার মাধ্যমে এখানে একটা অস্থিরতা উনি তৈরি করতে চান। এবং উনি যে মানে সবচেয়ে বড় কথা হলো, জানেন কি বলবো, এগুলো আসলে অত বেশি বলাও যায় না, বলাও অরুচিকর। তো যাক, ওনার কথা আমি মনে করি যত কম বলা যায় ততই ভালো। এদেশের মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে ওনার ব্যাপারটা নিয়ে।
উনি তো এর মধ্যে দেখলাম আমাকে একটা কি বলে উকিল নোটিশে পাঠাইছিল আমার বিরুদ্ধে, আমি না কোনো মানহানি করছি, উকিল নোটিশে পাঠাইছিল তো কি হয়েছে, আমি এগুলো পাত্তা দেই নাকি রে ভাই। উনি আছে ওনার মতো ওই ভয় দেখায় মনে করছে আমি তারপরে মানে নতদান হয়ে ওনার কাছে মাপ চাবো কি আছে, উনি পারলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক, অসুবিধা কি আছে। ওনার যদি মান হানি হয়ে থাকে আমিও খুঁজে দেখবো ওনার কতটুকু মান আছে আর কতটুকু মান নাই। ওনার মান আর কি থাকবে, যে সমস্ত দিন সোশ্যাল মিডিয়া ওনার সম্পর্কে দেখি, ওনার যে সমস্ত ছবি টবি দেখি, ওনার মান কতটুকু আছে এটা নিয়ে তো সন্দেহ আছে। যা হোক করে নিয়ে বলতে চাই না ভাই।